স্বাগতম বন্ধুরা, আপনারা যারা গত 5 বছর ধরে আমার এই চ্যানেলটিতে প্রকাশিত যে ডকুমেন্টারিগুলো, যে তথ্যচিত্রগুলো রয়েছে, সেগুলো যারা দেখেছেন, তারা দেখেছেন বাংলা ভাষা আন্দোলন ও সুনীল গঙ্গোপাধ্যায়ের তথ্যচিত্র শঙ্খ ঘোষ, শব্দধ্বনি ছায়ায়, কবি রাম বসু, কথায় কবিতায়, টোটোপাড়াদের জীবনযাত্রা নিয়ে আমার দেখা টোটোপাড়া বা কোভিড-19, এগুলো যেমন তারা দেখেছেন, তেমনি কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে সেই 1951 সাল থেকে আরম্ভ করে পরবর্তী দীর্ঘ সময় জুড়ে কবি সুভাষ মুখোপাধ্যায় এবং ওর স্ত্রী গীতাদি, মানে আমাদের গীতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যক্তিগত স্তরে যে চিঠি লেনদেন হয়েছিল, আদান প্রদান হয়েছিল, সেই চিঠি থেকেও কিছু কিছু পাঠ আপনারা শুনেছেন, যার মধ্য দিয়ে আমরা অনেক ভুল কথা যে তাদের সম্বন্ধে বলা হয়েছিল সেটা যেমন জানতে পেরেছি, তেমনি জানতে পেরেছি সেই সময়ের অবস্থা প্রেক্ষিতে কেমন সমাজ সুভাষ দা গীতাদি চাইতেন, তার স্বপ্ন দেখতেন। ভালোবাসা বলতে আমরা কি বুঝি, গীতাদি তার ব্যাখ্যা দিয়েছেন। এরকম বিভিন্ন বিষয়, তাদের মনের যে পরিচয়, সেই পরিচয়গুলো তাদের সেই চিঠিগুলো থেকে আমরা পেয়েছি। আমাদের এই রবিধারার এই 26টি যে পর্ব, সেই 26টি পর্বের মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বিষয়ে তার যে দর্শন, সেই দর্শনের পরিচয় যেমন পেয়েছি, তেমনি তার পরবর্তী সময়কালের বিভিন্ন কবি সাহিত্যিকের কবিতার পাঠও শুনেছি। আজ সেপ্টেম্বর মাস মানেই বুঝতে পারছেন সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের সবার সুনীলদা, তাঁর কথা বারবার মনে হয়। সেপ্টেম্বরের 7 তারিখ, এই 7 তারিখ সুনীল গঙ্গোপাধ্যায়ের তারিখ। আজ কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাঁরই লেখা কিছু রচনা, কিছু কবিতা থেকে কিছু কিছু পাঠ আমরা শুনব। 1977 সালে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, রবিবাসরীয় আনন্দবাজারেও গল্প পাঠাতে শুরু করলাম ডাকে। 2 বছরে প্রায় 8-10টি গল্প ছাপা হয়েছিল সেখানে। বন্ধু বান্ধবরা বলতো গল্পগুলো কিচ্ছু হচ্ছে না, তবে গল্পগুলো ছাপা হলেই 15-20 টাকা করে পেতাম। সেটা বড় মধুর লাগতো। কলেজ জীবনে আমার দারিদ্র ছিল সাংঘাতিক। 2-3টে প্রাইভেট টিউশনি করে চালাতাম পড়ার খরচ। এক এক জায়গায় কি অপমান যে সহ্য করতে হতো। এই লেখাতেই আরেকটি জায়গায় উনি বলছেন তার আরেকটি অভিজ্ঞতার কথা। বসুমতী পত্রিকার রবিবারের পাতাতেও একটি গল্প পাঠিয়েছি, ছাপাও হয়ে গেল। 1 মাস 1.5 মাসের মধ্যে পত্রিকার কপি কিংবা টাকা পয়সা কিছুই পেলাম না। ব্যাপারটা আমার পছন্দ হলো না। একদিন দুপুরে হাজির হলাম বসুমতী অফিসে। তখন সম্পাদক প্রাণতোষ ঘটক। তিনি আমাকে বসতেও বললেন না, ভালো করে কথাও বলতে চাইলেন না, যেন আমি একটা মশা কিংবা মাছি। ঘরের মধ্যে আমার উপস্থিতি এতই অবাঞ্ছিত। তখন আমি নিজেই চেয়ার টেনে বসলাম এবং কড়া গলায় জিজ্ঞাসা করলাম, আমি পত্রিকার কপি পাইনি কেন, টাকা পাইনি কেন? তিনি বেশ বিরক্তভাবে একজন লোককে ডেকে পত্রিকার একটা কপি আনিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, টাকা? তিনি বললেন, টাকা আবার কি, নতুন লেখকের লেখা ছাপা হয়েছে, এই তো যথেষ্ট।
অত টাকার লোভ থাকলে লেখক হওয়া যায় না। আমি বললাম, এটা যখন একটা পত্রিকার অফিস, তখন লেখা ছাপা হলে প্রত্যেককেই কিছু না কিছু টাকা দেওয়ার নিয়ম আছে। আমার টাকাটা গেল কোথায়? বসুমতীর পুরো এক পাতা জুড়ে আমার গল্প বেরিয়েছে। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর প্রাণতোষ ঘটক আমাকে আরও অপমান করবার জন্যে পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে বললেন, আপনার যখন এতই টাকার লোভ দেখছি, তাহলে এই নিন। আমি তখন পত্রিকার কপিটা সম্পাদকের মুখের উপর ছুঁড়ে দিয়ে বললাম, রেখে দিন, ওই টাকায় আপনার ছেলে মেয়েদের চানাচুর কিনে খাওয়াবেন। তিনি ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠলেন, দারোয়ান, দারোয়ান! আমি তখন এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে 2-1জনকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা রাস্তায়। আমার তখন এত রাগ ছিল যে প্রতিজ্ঞা করেছিলাম 1 টিন পেট্রোল জোগাড় করে একদিন বসুমতীর বাড়িটায় আগুন জ্বালিয়ে দেব। সম্ভবত পেট্রোল জোগাড় করতে পারিনি বলেই ব্যাপারটা শেষ পর্যন্ত ঘটেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবনে এরকম অনেক ঘটনা রয়েছে যা তিনি নিজে লিখে গিয়েছিলেন, কখনো আত্মজীবনীমূলক, কখনো অন্যান্য কোনো ঘটনা। এই লেখাটিরই আরেকটি জায়গায় সুনীলদা লিখছেন, আমার বাবা হঠাৎ মারা যাওয়ায় পুরো সংসারটার দায়িত্ব পড়ে আমার উপরে। আমার ভাই বোনেরা তখনও পড়াশোনা করছে। বিএ পাশ করবার পর আমি আর বিশ্ববিদ্যালয়ে পড়িনি, চাকরি খুঁজছিলাম। 2 বছর বেকার থেকে অন্তত 300-400 জায়গায় দরখাস্ত পাঠিয়ে ইন্টারভিউ দিয়ে শেষ পর্যন্ত আমি একই দিনে 2 জায়গা থেকে নিয়োগপত্র পেলাম, মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে। সকলে সরকারি চাকরি নেবারই পরামর্শ দিল, যাচ্ছে তাই মাইনে, তবে কাজে ফাঁকি দেবার সুযোগ ওঠে। বাবা মারা যাবার পর আমি সকালে একটি টিউশনি, দুপুরে চাকরি, বিকেলে আরেকটা টিউশনি, সন্ধ্যের পর আবার একটি ছোট খবরের কাগজের অফিসে চাকরি, মোট 4 রকম কাজ করি। এরই মধ্যে একবার টুক করে প্রাইভেটে MA পরীক্ষা দিয়ে দিলাম। নিছক অকারণেই। আমার MA পাস করলেও সাধারণ চাকরিতে কোনো পদোন্নতি হয় না। আবার পড়ছি, কারণ MA পাস করলেও সাধারণ চাকরিতে কোনো পদোন্নতি হয় না, আর মাস্টারি কিংবা অধ্যাপনা আমি কখনো করব না। পুরোটাই একটা জায়গায় আবার পড়ছি। এরই মধ্যে একবার টুক করে প্রাইভেটে MA পরীক্ষা দিয়ে দিলাম, নিছক অকারণেই। কারণ MA পাস করলেও সাধারণ চাকরিতে কোনো পদোন্নতি হয় না, আর মাস্টারি কিংবা অধ্যাপনা আমি কখনো করব না, এরকম একটা প্রতিজ্ঞা আমার ছিল। আমার বাবা স্কুল মাস্টার ছিলেন, সুতরাং ওই পেশাটার ভয়াবহ দিক আমি সব জানি। যাই হোক, এতগুলো কাজ করেও খরচ কুলোয় না, বিশেষত হাত খরচ। তাই আনন্দবাজারে রবিবারে পাতায় আবার লেখা শুরু করলাম। এবার আর গল্প নয়, নানা রকম ফিচার, যা প্রত্যেক সপ্তাহে লেখা যায়। এই রকম 3-4 বছর চলেছে। সেই সময়ই দ্রুত গদ্য লেখার অভ্যেস হয়ে যায় আমার। 1963 সালে হঠাৎ বিদেশে যাওয়ার একটা সুযোগ পেয়ে গেলাম। ততদিনে ভাই বোনেরা পড়াশুনো শেষ করে চাকরি করছে, আমার আর কোনো অসুবিধে নেই। এবার একটা কবিতা শোনা যাক, অনর্থক নয়। বেয়ারা পাঠিয়ে কারা টাকা তোলে ব্যাংক থেকে? আমি তো নিজের সইটা এখনো চিনি না। বিষম টাকার অভাব নেই, শুধু হৃৎপিণ্ডে হাওয়া টেনে নিয়ে হাসি কুলকুচো করি। মাথায় মুকুট নেই বলে কেউ ধার দিতেও চায় না। কিছু টাকা জমা আছে ব্লাড ব্যাংকে, সামান্য।
কাঁটা ছাড়ানো মাছের মতো। গদ্য লিখলে ক্যাশ আসে, পারে না। কবিতায় 10 টাকা, তাই বা মন্দ কি? কত দীর্ঘদিন বন্ধুদের টেবিলে বসিনি, কতই তো দিলে বিধি। চোখ, নাক, হাত, ডিগ্রি, জিভ, ঘোরাঘুরি। কয়েকখানা বড় সাইজ উপন্যাস শেষ করার সামর্থ্য দিলে না। 2007-এ সুনীলদা লিখছেন, আমি ও আমার কয়েকজন বন্ধু তখন রবীন্দ্র বিরোধী বলে পরিচিত ছিলাম। এই অভিযোগ একেবারে মিথ্যেও নয়। কিছু কিছু রচনায় এবং প্রকাশ্যেও আমি ও কেউ কেউ রবীন্দ্রনাথ সম্পর্কে হঠকারী উক্তি করেছি। তা ছিল তারুণ্যের চাঞ্চল্য, ঔদ্ধত্য প্রকাশের বাসনা এবং কিছুটা কৌতুক। আমাদের আসল ক্ষোভ ছিল রবীন্দ্রনাথের বিরুদ্ধে কণামাত্র নয়, বরং রবীন্দ্র চাটুকার, রবীন্দ্র পেশাদার এবং গুরুবাদীদের বিরুদ্ধে। নীরদ শ্রী চৌধুরী, সৈয়দ মুজতবা আলী বা ডাক্তার সুকুমার সেনের মতন প্রখ্যাত পণ্ডিত ও লেখকেরা যখন বলতেন রবীন্দ্রনাথের পর আধুনিক কবিতা নামে যা লেখা হয় তা সবই জঞ্জাল, তখন আমাদের প্রতিবাদ তো খানিকটা উগ্র হবেই। আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তাঁর প্রচুর লেখা কণ্ঠস্থ, এমনকি তাঁর 4 অধ্যায় নামে ছোট উপন্যাসটি চমৎকার গদ্যের নিদর্শন হিসেবে আমি পুরোটা মুখস্থ করেছিলাম। রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমাদের একটি দিনও কাটে না। রবীন্দ্রসঙ্গীত কার কত বেশি জানা তাই নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়, সেই আমরাই রবীন্দ্র বিরোধী। এটা কৌতুক ছাড়া আর কি। 2008-এ আবার তিনি লিখছেন আরেক জায়গায়, জীবনানন্দ পাঠে আমার এখনো মোহের আবেশ সত্ত্বেও তাঁকে রবীন্দ্র পরবর্তী প্রধান আধুনিক কবি বলতে দ্বিধা হয়। এই ধরনের কবিদের বলা যায় আক্ষরিক অর্থে আউটস্ট্যান্ডিং। এরা মূল ধারার বাইরে নিজস্ব মহিমায় দাঁড়িয়ে থাকেন, কিন্তু শ্রেষ্ঠ কিংবা মহান আখ্যা দিলে এদের বৈশিষ্ট্যই খর্ব হয়। যেমন গদ্য সাহিত্যে কমল কুমার মজুমদার। বাংলা কবিতায় প্রকৃত আধুনিক আঙ্গিক ও দৃষ্টিভঙ্গি এনেছেন সুভাষ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশ সমেত কল্লোল গোষ্ঠীর কবিদের সন্তর্পণে পাশ কাটিয়ে তিনি বেরিয়ে এলেন নিজস্ব পরিচয়। প্রায় প্রথম থেকেই তাঁর ভাষা সরল এবং ধারালো। তিনি উড়িয়ে দিলেন দুর্বোধ্যতার আবরণ। আধুনিকতার মূল কথাটা তিনি বুঝেছিলেন, ভাষাকে নিয়ে আসতে হবে মানুষের স্ট্যান্ডার্ড মুখের ভাষায় যতদূর সম্ভব কাছাকাছি। বাংলা কবিতা ধর্মই এমন যে ছন্দ মিল পুরোপুরি বাদ দেওয়া যায় না। সুভাষ মুখোপাধ্যায় এমন সূক্ষ্মভাবে সেসব ব্যবহার করেছেন যে কোথাও ভাষার সুরটি কাটেনি। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় আছে 2টি স্তর। একটি স্তর সর্বসাধারণের বোধ্য, আবার অন্য স্তরে আছে শিল্পরস। অনেকে প্রথমটিতে খুশি, দ্বিতীয় স্তরটি অপেক্ষা করে থাকে নিবিষ্ট পাঠকের জন্য। 1972 সালে একটি রচনায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, কবিতা লিখতে আমার কষ্ট হয়। আমি ইদানিং গল্প উপন্যাসও রচনা করে থাকি, কিন্তু ওসবের তুলনায় কবিতা রচনার কষ্ট অনেক বেশি। এই শব্দ নিয়ে নাড়াচাড়া করা যে কি সাংঘাতিক বিপজ্জনক ব্যাপার, ভুক্তভোগী ছাড়া ওর নেতা বুঝবে না। যেন একটু অসতর্ক হলেই আঙুল ঝলসে যাবে কিংবা তুষারক্ষত হবে। শব্দের এই খেলার সমস্ত স্নায়ু এমন উদগ্র ও টনটনে হয়ে থাকে যে তার ফলে শারীরিক যন্ত্রণা হতে পারে। কবি মাত্রই যে কারণে কিছু না কিছুভাবে অসুস্থ।
অর্জুন যেমন তীর নিক্ষেপের আগে শুধু পাখির চোখের দিকে সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন, প্রত্যেক কবিকে শব্দের ব্যবহারের সময় সেই রকমভাবে পাখির চোখের দিকে তাকাতে হয়। এই এক একাগ্রতার মূল্য দিতে হবে না? তার চোখ জ্বলে যায়, অতৃপ্তি ও অসুখ তাকে সারা জীবন তাড়া করে। সে সমাজ থেকে নির্বাসিত, এই বোধ তার মন প্রাণ জুড়ে থাকে। রবীন্দ্রনাথের মতন অসুখী মানুষ আর কে? সারা জীবন শান্তি খোঁজার ব্যর্থ চেষ্টা করেছেন। দিবাবসানে সমুদ্রের সামনে দাঁড়িয়েও সে দেখে না সমুদ্রের রূপ। সে তখন মনে মনে আরেকটি সমুদ্র গড়ে তোলায় ব্যস্ত। জীবন তার কাছে রূপক জীবন, বাস্তব নয়। সে রৌদ্র ঝলকে পায় বর্ষার ফলক, বৃষ্টির ফোঁটায় পায় জুঁই ফুল। ভালো করে ভেবে দেখতে গেলে বিকারগ্রস্ত কিংবা উন্মাদের সঙ্গে তার ব্যবধান অতি সামান্যই। তাকে অনায়াসেই ভূতগ্রস্ত বলা যায়। এটা স্পষ্ট করে বোঝাবার জন্যই আমি একসময় লিখেছিলাম, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। ভালোবাসারই মতন কবিতা নেয় অনেক বেশি, দেয় খুব কম। শুষে নেয় জীবন শক্তি, ফিরিয়ে দেয় শুধু এক সম্ভাবনার ঝলক। সুনীলদার কবিতা শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য এক হিম সন্ধেবেলা। ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য অপলোক মুখশ্রীর শান্তি এক ঝলক। শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রভাত। শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুনীলদা লিখছেন, আমার মনে আছে ডেহরি অন সোন স্টেশনে নেমে এক শেষ রাত্রি বসেছিলাম। অসহ্য শীত। কানেক্টিং ট্রেনে ডাল্টনগঞ্জ থেকে এসেও মেল ট্রেন ধরতে পারিনি। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না। তীক্ষ্ণ শীতের হাওয়া বিছুটির মতন শরীরে লাগছে। কোনো ওয়েটিং রুমেই তিল ধারণের জায়গা নেই। শীত কাটাবার জন্যে প্ল্যাটফর্মে পায়চারি করছিলাম। পেটে অসম্ভব খিদে, খিদের জন্য শীত বেশি লাগে। অত রাত্রে খাবার পাবার কোনো প্রশ্নই ওঠে না। কাপের পর কাপ বারবার ফোটানো বিস্বাদ চা খেয়ে যাচ্ছে। একা ছিলাম, কথা বলার কেউ নেই। সহিষ্ণু স্বভাবের হলেও সেদিন সত্যিই আমি খুব কষ্ট পাচ্ছিলাম। সেই অবস্থায় হঠাৎ আমার মাথায় একটা লাইন এলো, ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। বিদ্যুৎ স্পৃষ্টের মতন আমি চমকে উঠলাম। এই লাইনটা কোথায় ছিল? কেন এই শীতের শেষ রাত্রে আমার মাথায় এলো? এর তো কোনো অনুষঙ্গ নেই, কোনো মিল নেই এই স্টেশনের দৃশ্যে। চন্দনের বনে দেখা হওয়ার কথা কার সঙ্গে? সুনীলদা লিখছেন, আমার গলা পরিষ্কার, আমি স্পষ্ট করে কথা বলব। সমস্ত পৃথিবীর মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে একজন মানুষ। ক্রোধ ও কান্নার পর স্নান সেরে শুদ্ধভাবে আমি আজ উচ্চারণ করব সেই পরম মন্ত্র। আমাকে বাঁচতে না দিলে এ পৃথিবীও আর বাঁচবে না। কবিতা রচনা শেষ করার পর প্রত্যেক কবির মনেই একটা বিস্ময়বোধ জাগে বোধহয়। অবাক হয়ে তাকিয়ে থেকে মনে হয়, এই যে এই মাত্র একটি জিনিস শেষ করলাম, এটা আগে কোথায় ছিল? কোনো দিন যা ভাবিনি সেই রকম দৃশ্য বা শব্দবন্ধ হঠাৎ কি করে কলমের ডগায় এসে যায়
সেই এক পরম রহস্য। আমার অধিকাংশ কবিতাই হঠাৎ এসে যাওয়া, এক মুহূর্ত আগেও যা চিন্তা করিনি, অকস্মাৎ সেরকম কিছু লিখতে শুরু করি। এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাই। এবার কবিতা লিখে আমি চাই পন্টিয়াক গাড়ি। এবার কবিতা লিখে আমি ঠিক রাষ্ট্রপতি না হলেও ত্রিপাদ ভূমির জন্য রাখবো পা উঁচিয়ে। 1972-এ সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, কলেজে সদ্য ভর্তি হয়ে আমি খাতার পর খাতা কবিতা লিখে ভরিয়ে দিয়েছিলাম। সেগুলি ছাপার জন্য কোথাও পাঠাইনি। মনে হতো এগুলি আমার একান্ত নিজস্ব। লোকচক্ষুর গোচরে এলেই এদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে খাতা খুলে 2-3 লাইন লিখে অনিশ্চিত যন্ত্রণা নিয়ে বসে থাকার মধ্যে যে অসহ্য আনন্দ, আমি তার স্বাদ পেয়ে গেছি। কি হয় এগুলো লিখে? কেন আমি লিখি? এ প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার কোনো সাধ্য ছিল না আমার। সেই মেয়েটির প্রতি প্রণয় যত প্রগাঢ় হচ্ছিল, ততই আমি তার থেকে দূরে সরে যেতে চাইছিলাম। অস্থির ছটফটানি নিয়ে আমি প্রায়ই কলকাতা ছেড়ে চলে যেতাম। সামান্য 2-5 টাকা সম্বল করে ঘুরে বেড়াতাম ভারতের নানা প্রান্তে, অখ্যাত নগণ্য বহু জায়গায়, এবং যেন নিজের উপর প্রতিশোধ নেবার জন্যই লিখতাম কবিতা। বস্তুত সে সময় কবিতা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। আমার সে উদ্ভ্রান্ত প্রেমের কাব্যরাশির কিছুই আজ আর অবশিষ্ট নেই। 3টি খাতাই চুরি হয়ে যায় অন্যান্য বইপত্রের সঙ্গে। 1974-এ নিজের কবিতা সম্বন্ধে বলতে গিয়ে সুনীলদা লিখছেন, কবিতাকে আমি শুধু সুন্দর করে তুলতে চাইনি, চেয়েছিলাম আমার সীমানার বাইরে ঠেলে দিতে। বাংলা কবিতার রাজ্যে আমি অনেক কবিরই মুগ্ধ পাঠক, কিন্তু নিজের কবিতা আমাকে একটুও তৃপ্ত করতে পারল না। এই আমার দুঃখ। শব্দ নিয়ে আমি অনেক যজ্ঞ করেছি, কিন্তু সন্ধান পাইনি যাজ্ঞসেনীর। এখনো আশা ছাড়িনি। এইটুকুই আমার একমাত্র কৈফিয়ত। একটাই তো কবিতা, একটাই তো কবিতা লিখতে হবে, লিখে যাচ্ছি সারা জীবন ধরে। আকাশে একটা রক্তের দাগ, সে আমার কবিতা নয়। আমার রাগী মুহূর্ত, আমার ব্যস্ত মুহূর্ত কবিতা থেকে বহু দূরে সরে যায়। সে দুঃখের যমজ, সে তার সহোদরকে চেনে না। একটাই তো কবিতা লিখতে হবে, অথচ শব্দ তাকে দেখায় না সহস্রার পদ্ম। যজ্ঞ চলেছে সাড়ম্বরে, কিন্তু যাজ্ঞসেনী অজ্ঞাতবাসে। একটাই তো কবিতা, কখন টলমলে শিশিরের শালুক বনে ঝড় উঠবে তার ঠিক নেই। দরজার পাশে মাঝে মাঝে কে যেন এসে দাঁড়ায়, মুখ দেখায় না। ভালোবাসার পাশে শুয়ে থাকে হিংস্র একটা নেকড়ে। নদীর ভেতর থেকে উঠে আসে গরম নিঃশ্বাস। একটাই তো কবিতা লিখতে হবে। অগোছালো কাগজপত্রের মধ্য থেকে উকি মারে ব্যর্থতা, অপমান জমতে জমতে পাহাড় হয়, তার উপর উড়িয়ে দেবার কথা স্বর্গের পতাকা। সজারুর মতন কাঁটা ফুলিয়ে চলাফেরা করতে হয় মানুষের মধ্যে। রাত্রে সিগারেট ধরিয়ে মনে হয় এ এক ভুল মানুষের জীবন। ভুল মানুষেরা কবিতা লেখে না, তারা অনেক দূরে, অনেক দূরে, যেন বজ্রকীট উল্টো হয়ে পড়ে আছে, এত অসহায়। নতুন ইতিহাসের মধ্যে ছড়িয়ে থাকে সম্রাটদের কাঙালবনা। একটাই তো কবিতা, লিখে যাচ্ছি, লিখে যাব সারা জীবন ধরে। আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা হবে। আমার কবিতাগুলি
অতিশয় ব্যক্তিগত বা স্বীকারোক্তিমূলক। কোনো স্থির কাব্য আদর্শ আমার নেই। একজন কবির সমাজের সঙ্গে যুক্ত বা বিযুক্ত থাকার প্রশ্ন নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি। নারীর ভিতরে নারী, রূপের ভিতরে বিস্বাদ, জলের মধ্যে জলরং, গাড়ি বারান্দার নিচে উপবাসী মানুষ, শ্রেণী বৈষম্যের বিভৎস প্রকাশ আমাকে যে কোনো সময়ে বিচলিত করে। এই সব বিষয়ই কখনো প্রশ্নে, কখনো বিষাদে, কখনো ব্যাকুলতায়, চিৎকারে আমি নানা রকম ভাষায় প্রকাশের চেষ্টা করি। কবিতা মানে এই সবই, এছাড়া আর কি? অনেকটা নিজেরই দুটি মূর্তির মুখোমুখি কথা বলার মতো। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে আজকের মতো রবিধারা 27 শেষ করব। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো। আমার গাছতলার ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে। আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে। আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কোনো নাম রাখুনি শহরের রাস্তা। তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। নমস্কার, এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়।